হ্যাঁ, আমরা মার্জিন অ্যাকর্ডিং, ঠিক আছে, আমরা আগের দিন মার্জিন অ্যাকর্ডিং আপনারা অপশানে ট্রেড নেবেন কি ফিউচারে ট্রেড নেবেন, কোনটা আপনাদের জন্য ফেভারেবল থাকবে সেটা কিন্তু মেনশন করা, ঠিক আছে। মোটামুটি আমরা হেজ পজিশন বা সেলিং, কোনো বিষয়ে যদি সেলিং পজিশন ক্রিয়েট করতে চাই বা পোর্টফোলিও যদি নেগেটিভ থাকে, আমাদের মোটামুটি ক্যাপিটাল যদি থাকে স্টক কেনার মতো, অর্থাৎ স্টক ধরুন আমরা 5x অথবা 10x যে লেভারেজটা পাচ্ছি সেই লেভারেজ দিয়ে কিন্তু আমরা মোটামুটি ইন্টারডেতে ট্রেড করতে পারি। কিন্তু ওই লেভারেজ যদি আমার পেতে হয়, ঠিক আছে, ওই লেভারেজ যদি পেতে হয় তাহলে আমাদের কী করতে হবে, ফিউচারে ট্রেড নিতে হবে। ফিউচারে আমরা হিউজ পরিমাণে একটা ট্রেড পাই, অর্থাৎ মোটামুটি আপনি এক্সপেকটেশন রাখুন 70%-এর আশেপাশে আমরা কিন্তু একটা মার্জিন পেয়ে যাই, ঠিক আছে। যাই হোক, এর থেকেও যদি অতিরিক্ত মার্জিন আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা অপশানে ট্রেড করি, তাই তো। এবং আমরা কি বলেছিলাম যে ছোটো ছোটো ইনভেস্টর এবং ট্রেডার তাদের জন্য এই অপশান এবং ফিউচার এই মার্কেটটা ইজি, কারণ কি এখানে কম টাকা লাগে, অর্থাৎ কম টাকার ভিত্তিতে আমরা ট্রেড করে যে পরিমাণ স্টকে বা ইন্ডেক্সে মুভ হচ্ছে সেই মুভটা আমরা এখান থেকে নিয়ে প্রফিট করতে পারি, রাইট। এই হলো বিষয়। এবার এই বিষয়টাকে আমরা ডিফাইন করব কিভাবে, এই বিষয়টা আমরা ডিফাইন করব কোন কোন পজিশান কিভাবে আমরা সিলেক্ট করে সেই অ্যাকর্ডিং আমরা চলতে পারি এবং কাদের জন্য কোন কোন অপশান থাকতে চলেছে সেগুলো আমরা একটু দেখব। যাই হোক, স্পেকুলেশন অ্যাকচুয়ালি আমরা যারা স্টক মার্কেটে এসে নর্মালি কোনো পজিশান থাকে না, অর্থাৎ আমার কোনো পজিশান নেই, আমার কোনো পোর্টফোলিওতে স্টক নেই, তাও আমি এখান থেকে প্রফিট নিতে চাই, অর্থাৎ আমরা জিরো ডিটিতে আমরা কাজ করতে চাই। এক্ষেত্রে আমরা টোটালি ন্যাকেড আমরা অপশান অথবা ফিউচার বাই করি, সেখান থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করি। আমাদের যদি প্রতিদিন আপনারা লাইভ ট্রেডিং সেশনে যদি থাকেন বা আমরা যে কলগুলো দিচ্ছি সেগুলো যদি দেখেন, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা ন্যাকেড অপশানের কল দিই, ঠিক আছে। যাই হোক, এগুলোকে আমরা স্পেকুলেশন বা স্পেকুলেটরের ভিতরেই ধরি। এবং আমাদের হেজ পজিশন আমরা কখন ব্যবহার করি, যখন আমাদের কোনো পোর্টফোলিওতে কোনো স্টক নেওয়া আছে, ঠিক আছে, হ্যাঁ স্টক নেওয়া আছে, সেক্ষেত্রে আমরা হেজ পজিশন ব্যবহার করি। এবং আমরা এই হেজ পজিশন শুধুমাত্র যে সেলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি তেমনটাও নয়, ঠিক আছে। কালকে অবধি আমাদের একটা সেলিং জায়গা ছিল, কিন্তু আজকে আমরা একটুখানি বাইংয়ের ক্ষেত্রে দেখব। দেখুন, আমাদের যখন পোর্টফোলিওতে মানে একটা কোয়ান্টিটি নেওয়া আছে, ঠিক আছে, কোয়ান্টিটি কেমন নেওয়া আছে, ধরুন আমার 1000 স্টক নেওয়া আছে। এবার আমার মনে হচ্ছে একটা নিউজ আসছে বা একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে কোম্পানির পক্ষ থেকে, বা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের বাজেটে একটা ভালো পরিমাণ অ্যানাউন্সমেন্ট করতে চায় বা করতে চলেছে। সেই অ্যানাউন্সমেন্টের কারণে কিন্তু সেই স্টকটা মোটামুটি 20% রিটার্ন এক্সপেক্টেড সেই দিনে দিতে পারে বা এক সপ্তাহের ভিতরে দিতে পারে। এই মুভমেন্টটা ক্যাপচার করার জন্য আমার কাছে তখন ধরুন বেশি পরিমাণ ক্যাপিটাল নেই, অর্থাৎ আমি ওখানে 2 লাখ টাকা, আমাদের যদি মার্জিন মানি আমি 1000টা স্টক কিনেছি, সেক্ষেত্রে যদি আমার 40 লাখ টাকা লাগে, সেক্ষেত্রে কিন্তু আমি 2 লাখ টাকায় সেম কোয়ান্টিটিতে ফিউচারে ট্রেড করে 3 মাসের জন্য কিন্তু আমি সেই প্রফিটটা সেখান থেকে বের করতে পারছি। সেটা আমরা বের করতে পারছি, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু আমরা বাইংয়ের ক্ষেত্রে করতে পারি এবং সেলিংয়ের ক্ষেত্রেও মানে সেম। কোনো নেগেটিভ নিউজ বা দেখুন, একটা দেশের ওপরে তার অর্থনীতি যতটা ডিপেন্ড করে, ঠিক আছে, তার বেশি কিন্তু যে ওয়ার্ল্ড ট্রেড, ঠিক আছে, আমরা এখন কি দেখছি, একটা ঠান্ডা যুদ্ধ, মানে যে ট্রেড যেগুলো হচ্ছে প্রত্যেকটা দেশের সঙ্গে প্রত্যেকটা দেশের, সেই জায়গাটা আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কি, একটা যুদ্ধের বাতাবরণ আছে এবং সেখানে ওই দেশে যদি মাল সাপ্লাই না হয়, ঠিক আছে, সেখানের মানুষ পাবলিক খেপে যাবে, খেপে গিয়ে ঝামেলা করবে, রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি গরম হবে, ঠিক আছে। এইভাবে তার সেই দেশের অর্থনীতিকে ডাউন করা যায়, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এখন ম্যাক্সিমাম আমরা গ্লোবালি যেটা দেখতে পাচ্ছি, তার কারণে কিন্তু প্রত্যেকটা মার্কেট প্রায় দিন নেগেটিভ থাকছে, ঠিক আছে। এই জায়গাটা কবে রিকভার হবে এখন আমাদের অজানা, তবে আমরা চেষ্টা করব মার্কেটে সাবধানে ট্রেড নেওয়ার, ঠিক আছে। যাই হোক, মোটামুটি এই অবধি আমরা যে এই নিউজগুলো আসার কারণ কি হচ্ছে, মানে আসার কারণে আমাদের একটা যে পোর্টফোলিও প্রচুর পরিমাণ নেগেটিভ আসছে বা রেগুলার আমাদের লোয়ার লো তৈরি করছে, ঠিক আছে। রিসেন্টলি যে লোটা ছিল তারপরে কিছুটা রিকভার হলো, সেখান থেকেও কিন্তু মার্কেট আবার পড়া শুরু হয়েছে, অর্থাৎ আবার সাপোর্টের আশেপাশে চলে এসছে, সিলিংয়ের আশেপাশে, সরি, হ্যাঁ সিলিংয়ের আশেপাশে চলে এসছে। এই যে সিলিংয়ের আশেপাশে আসলো, এই মুভমেন্টটা যাদের পোর্টফোলিও নেগেটিভই আছে, যারা কান্নাকাটি করছে, তাদের হয়তো 12 লাখ বা 20 লাখ বা 30 লাখের একটা পোর্টফোলিও আছে। এবার তারা কি এই এত পরিমাণ টাকা, ঠিক আছে, এত পরিমাণ টাকা দিয়ে কি তারা
নতুন করে কোনো স্টক ইন্টারডের জন্য কিনলেও ইন্টারডের মুভটা তারা যতটুকু পাচ্ছে সেটা কি মানে জাস্টিফাই হবে আর কি? কোনো দিনই হবে না। আর অত টাকা এই মুহূর্তে বের করা কারোর পক্ষে সম্ভব না, কারণ কি তার পোর্টফোলিওতে যদি 24 লাখ টাকা বা 30 লাখ টাকার পোর্টফোলিও হয়, তা সে নতুন করে আবার এত টাকা কীভাবে বের করবে? ঠিক আছে, যাই হোক, এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের হেজিং আমরা করি ফিউচার সেল করে। ঠিক আছে, ফিউচার সেল আপনি 3 মাসের জন্য করতে পারবেন, এবং এখানে যদি কারোর 30 লাখ টাকার পোর্টফোলিও থাকে, সে মোটামুটি 1.5-2 লাখ টাকায় সেম কোয়ান্টিটির স্টক অর্থাৎ ফিউচার কন্ট্রাক্ট কিনে সে সেলিংয়ে প্রফিট নিতে পারবে। ঠিক আছে, এই যে কান্নাকাটির যে মূল বিষয়গুলো, সেগুলো কিন্তু যারা বোঝে বা যারা এই মার্কেট সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল, তারা কিন্তু এখান থেকে প্রফিট নিয়েই বেরোচ্ছে। ঠিক আছে, তাদের মার্কেট পড়লেও কিছু যায় আসে না, উঠলেও কিছু যায় আসে না। ঠিক আছে, আলটিমেট তাদের প্রফিট আছে। যাই হোক, এই বিষয়টা হলো। এবং আমরা যদি এর থেকেও যদি ক্যাপিটাল কম থাকে, তাহলে আমরা কি বললাম, লংয়ে অর্থাৎ লং এক্সপায়ারিতে আপনারা অপশানের পুট অথবা কল বাই অথবা সেল করতে পারেন, তাই তো? এই হলো বিষয়। এবার এই যে কল এবং পুট সেল করছেন, এর জন্য আপনার কত টাকা লাগতে পারে? দেখুন, আপনি যদি মোটামুটি 2 লাখ টাকার ফিউচার সেল করেন এবং 30 লাখ টাকার মানে স্টক যদি আপনার পোর্টফোলিওতে থাকে, সেই অ্যাকর্ডিং আপনি হিসাব করে নিতে পারবেন অ্যাপ্রক্স 30,000 টাকার ভিতরে আপনি সেম পজিশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু আগের দিন আমি কি বললাম, যে এই যে আপনি অপশান করছেন, অপশানে উইকলি এক্সপায়ারি থাকে। ঠিক আছে, উইকলি এক্সপায়ারি থাকে, প্লাস অপশানের ক্ষেত্রে কি হয়, অপশান বিভিন্ন মানে পদার্থ দিয়ে চলে। ঠিক আছে, অর্থাৎ এখানে যেমন ডেল্টা, গামা, থিটা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এগুলোকে মানে একত্রিত করে আমরা গ্রিক বলি। ঠিক আছে, এই যে গ্রিক, এই গ্রিকটা কিন্তু অর্থাৎ জিক, এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম মানে প্রাইসটা ডিসাইড করছে, এবং কোন কোন টাইমে, ধরুন একটা টাইম পিরিয়ড আছে, সেই টাইম পিরিয়ডের মানে ভিতরে যে অ্যাসেট প্রাইস যেটা মোমেন্টাম হচ্ছে, অর্থাৎ নিফটি 10 পয়েন্ট ওপরে গেলে সেই কন্ট্রাক্টের ভ্যালু কত হবে, সেটা কিন্তু এই গ্রিকই ডিসাইড করে। ঠিক আছে, এবং আমরা বিভিন্ন সময় দেখি যে ডেল্টা, আমরা যেটা বলতে চাই যে ডেল্টা অ্যাট দ্য মানিতে যদি থাকে, সেক্ষেত্রে ধরুন 50 পয়সা আছে, কিন্তু যেটা বর্তমান অ্যাট দ্য মানি, সেটার 50 পয়সা থেকে আপনার ইন দ্য মানি যখন হয়ে যাবে, অর্থাৎ নিফটি ধরুন 100-তে আছে, 24,100-তে আছে, 24,200-তে যাবে, তো 24,100 যদি স্ট্রাইক প্রাইস এবং নিফটি যদি 24,100-তে থাকে, সেক্ষেত্রে ডেল্টা 200-তে গেলে কত হতে পারে, অর্থাৎ ইনক্রিজ যেটা হচ্ছে সেটা কত হতে পারে, সেটাও কিন্তু এই যে থিটা, রো, ভেগা, ঠিক আছে, গামা ইত্যাদি ইত্যাদি, এগুলো ডিসাইড করে। এবার এই সমগ্র বিষয়টা আমরা শিখব। তবে আমরা আরেকটু মানে ইনার ডেপথ গিয়ে, অর্থাৎ মার্কেটের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে ইনার ডেপথ যাওয়ার পর অ্যাট লাস্ট মানে মোটামুটি গ্রিক নিয়ে আমরা আলোচনা করব, তারপরে অপশান সেলিং, অর্থাৎ এই গ্রিকের ভিত্তিতে, অর্থাৎ অপশানের যে থিটা ডিকে, এই যে 1 সপ্তাহ যে উইকলি এক্সপায়ারি, টমেটো একটা আমি কিনে রাখলাম, টমেটো 5 দিনের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পচে যাচ্ছে। এই যে পচনটা, এই পচনটার থেকে যারা বিক্রি করছে, যারা কিনছে তাদের তো লস, কিন্তু যারা বিক্রি করছে এই পচনটা থেকে তাদের কিন্তু লাভ আছে। ঠিক আছে, কারণ কি লাভ আছে, তাদের তো অলরেডি টমেটোটা বিক্রি হয়ে গেছে কি না? সেই টমেটোটা সে কত টাকায় বিক্রি করেছে, ধরুন ফ্রেশ টমেটো 400 টাকায় বিক্রি করেছে। ঠিক আছে, 10 কেজি। এক্ষেত্রে এই যে 400 টাকায় আপনি টমেটোটা কিনলেন, আপনি বায়ার, এক্ষেত্রে আপনাদের যদি ওই টমেটো কাজে না লাগে, বা আপনি যদি না লাগাতে পারেন 5 দিনের ভিতরে, তাহলে পচে গেলে আপনার লস। কিন্তু যে বিক্রি করেছে, সে 400 টাকায় আপনার কাছে বিক্রি করেছে, কেনার সময় অর্ধপচা অবস্থায় কিনে নিল, ঠিক আছে, সেটা 100 টাকায়, সেক্ষেত্রে সে আপনার কাছে 400 টাকায় বিক্রি করে 100 টাকায় কিনলো, তাহলে তার তো 300 টাকা লাভ হলো কি না? একই জিনিস সে কিন্তু সেকেন্ডবার বেচতে পারে, এইরকম একটা বিষয়। অর্থাৎ কন্ট্রাক্ট যে চুক্তি, যে সেল করছে, সে কিন্তু এই পচনের বেনিফিটটা পাচ্ছে। অর্থাৎ ধরুন 200 টাকায় কেউ একজন একটা স্ক্রিপ্ট সেল করে দিল, এক্ষেত্রে 24,100 এটা আমি সেল করে দিলাম, সেল করলাম কত, 200। এবার এটা এক্সপায়ারি আস্তে আস্তে সেটা অ্যাপ্রক্স আপনার 100 অথবা 50-এর আশেপাশে চলে আসলো। তাহলে কি হলো, আমি সেই 50-এ আবার কিনে দিলাম, 50-এ আমি কিনে দিলাম, তাহলে আমি 200 বিক্রি করেছি, 50-এ কিনে দিয়েছি, মিডিলে কত থাকলো, 150 টাকা, এটা আমার লাভ হলো, তাই তো? সেম টু সেম এই যে অপশানেরও
মানে বাইং এবং সেলিং, এই সেলিং এবং বাইংয়ের ভিতরেও কিন্তু প্রফিট লসের ব্যাপার আছে। অর্থাৎ অপশন সেলিংয়ের থেকে আমরা নর্মালি মার্কেট কোথাও যাওয়ার দরকার নেই, কোনো দিকে টেনশন নেওয়ার দরকার নেই। মার্কেট 200 পয়েন্ট 400 পয়েন্ট উপরে যাক বা 200-300 পয়েন্ট নিচে যাক, সেখানেও আমি টেনশন নেব না। আমার কাছে হিউজ পরিমাণ ক্যাপিটাল আছে, অর্থাৎ আমার কাছে 2-4 লাখ টাকা আছে, ঠিক আছে, আমি সেটা অপশন সেলিংয়ের ভিত্তিতে এক্সট্রা মানি দিয়ে, ঠিক আছে, আমি আমার পজিশনটা স্টে করতে চাই, সেখান থেকে আমার যেন রেগুলার বেসিসে প্রফিট হয়, অর্থাৎ উইকলি প্রফিট হয়। এবং সেই জায়গাটা আমরা একটু দেখব অপশন সেলিং স্ট্র্যাটাজির মাধ্যমে। ক্লিয়ার? যাই হোক, আমরা এখানে হেজিং পজিশন এবং স্পেকুলেটর অর্থাৎ নির্বাচনের প্রথম পর্যায়ে আসলাম, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে আসবো। দেখুন, মার্কেট প্রথমত আমাদের আইডেন্টিফাই করতে হবে। প্রথমত আমরা যখন কল অথবা পুট কিনবো, তার একটা নির্দিষ্ট জায়গা আমার তো খুঁজে বের করতে হবে যে মার্কেট এক্সপেক্টেড কলেজ আসছে না পুটে আসছে। পুট মানে কি? পুট মানে মার্কেট নিচে পড়ছে, অর্থাৎ বিয়ার মোমেন্টাম দিচ্ছে, অর্থাৎ মার্কেটের প্রাইস ড্রপ হচ্ছে, তাই তো। আর কল মোমেন্টাম কি? মার্কেট রাইজ হচ্ছে, অর্থাৎ বুলিশ মোমেন্টাম আসছে, অর্থাৎ বুল রান হচ্ছে, তাই তো। এই হলো বিষয়। এবং নিউট্রাল কাকে বলবো আমরা? যেটাকে আমরা সাইডওয়েজ বলি, সাইডওয়েজ মার্কেট যেটাকে আমরা বলি, সেটা কিন্তু নিউট্রাল মার্কেট, ঠিক আছে। অর্থাৎ মার্কেট কোনো দিকেই না, একই জায়গায় বারবার মুভ করছে, ঠিক আছে। এই হলো বিষয়। এবার যাদের ডেতে অপশন সেলিং করে প্রফিট করতে চান, তারা কি করে? তারা কিন্তু নিউট্রাল মার্কেট মোমেন্টাম নিতে চান, ঠিক আছে, নিউট্রাল মার্কেট মোমেন্টাম। এবার এই নিউট্রাল মার্কেট মুভমেন্টামে কী হয়? অর্থাৎ ধরুন আমি 200 টাকা দিয়ে একটা স্টক কিনলাম, ঠিক আছে, মার্কেট একই জায়গায় মুভমেন্ট করছে, একই জায়গায় মুভমেন্ট করছে, সেক্ষেত্রে এর একটা নির্দিষ্ট টাইম ভ্যালু আছে, আমরা যে থিটা ডিকে বলি, থিটা ডিকে, অর্থাৎ যে প্রিমিয়ামটা ডিসাইড হচ্ছে তার ভিত্তিতে একটা টাইম ভ্যালু এখানে কাউন্ট হয়। এই থিটা ডিকে যেটা হচ্ছে, সেই বেনিফিটটা আমি টাইম ভ্যালু, অর্থাৎ সকালবেলা যদি কিনে 3:30 সময় সেল করি, মার্কেট একই জায়গায় দাঁড়িয়ে আছে, তাও কিন্তু সেই প্রিমিয়ামের স্ক্রিপ্টটা পড়বে। এই যে পড়া থেকে আমাদের একটা বেনিফিট হচ্ছে, ঠিক আছে, যেটাকে আমরা থিটা ডিকে বলি। প্রিমিয়াম অনেক সময় দেখি যে মার্কেট বাড়ছে কিন্তু প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে না, সেটা হচ্ছে আইভির কারণে। প্লাস আমরা অনেক সময় দেখি যে মার্কেট পড়ছে কিন্তু প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে না, সেটাও আইভি, অর্থাৎ ইনফ্লয়েড ভ্যালিডিটি, আর সঙ্গে থিটা ডিকে, ঠিক আছে। যখনই দেখবেন যে একটা মানে ইন্ডেক্স একই লো বানাচ্ছে, লো কিন্তু একই পয়েন্টে, অর্থাৎ 23,100, তা 100ই দুবার লো বানিয়েছে, তার সত্ত্বেও মোটামুটি ওই একই প্রাইস প্রিমিয়াম যেটা আছে, সেই প্রিমিয়ামটা অনেকটাই নিচে, ঠিক আছে। যেখানে প্রিমিয়ামের লো ছিল তার থেকেও নিচে চলে আসছে, কিন্তু আপনার যে ইন্ডেক্স প্রাইস সেটা একই লোতে আছে, ঠিক আছে। এইগুলো আমরা দেখি, এটা হলো থিটাডিকের কারণে। যাই হোক, আমরা বিয়ার মোমেন্টাম এবং বুলিশ মোমেন্টাম এটা মোটামুটি বুঝে গেলাম যে কল অপশান, ঠিক আছে, কল অপশান কিনতে হবে আমাদের যদি বুলিশ মোমেন্টাম হয়। এবং যদি আমরা সেলিংয়ের দিকে যাই, সেক্ষেত্রে আমাদের পুট সেল করতে হবে, তাহলে মার্কেট ওপরে গেলে আমাদের বেনিফিট হবে, তাই তো। আর বিয়ারিশ মোমেন্টাম কি? কল সেল করতে হবে অথবা পুট বাই করতে হবে, তাহলে আমাদের প্রফিট হবে। দেখুন, স্পষ্ট ভাষায় লেখা আছে, ঠিক আছে, হয় পুট কিনুন অথবা কল বিক্রি করুন। আর একটা কি আছে, বুলিশ মুভমেন্টামে কল কিনুন অথবা পুট বিক্রি করুন, পুট অপশন বিক্রি করুন। ক্লিয়ার? যাই হোক, এখানে দেখুন অপশন সেলিংয়ের দুটো স্ট্র্যাটাজিও এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত কভার্ড কল এবং হ্যাঁ, ক্যাশ সিকিওর পুট ব্যবহার করুন, ঠিক আছে। ক্যাশ সিকিওর পুট এটা একটা কৌশল, অর্থাৎ সেলিং কৌশল, ঠিক আছে। দেখুন এখানে স্ট্যাট অ্যাঙ্গেল আছে বা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সেলিং কৌশল, ঠিক আছে, বা স্ট্র্যাটাজি। আমরা সেলিং স্ট্র্যাটাজি এটা বলি, সেটাকে বাংলায় কৌশল বলে আমরা চিনি। স্ট্র্যাটাজি মানে কৌশল। আবার 1 মিনিট একটু হোল্ড করুন। গ্রুপে এতজন রয়েছে, জয়নিং এত কম কেন? ক্লাস কি ভালো হচ্ছে না নাকি? যাই হোক, আমরা নিচে আসবো, ঠিক আছে, পরের অপশানে। সঠিক অপশান টাইপ বেছে নিন, ঠিক আছে। যেটা কল অপশান অথবা পুট অপশান, এটা আমাদের মার্কেট অ্যাকর্ডিং আমাদেরকে মানে নিতে হবে, বেছে নিতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের যে এক্সপেকটেশান, ঠিক আছে, সেটা যেন পূরণ হয়।
প্রথমত মার্কেট দেখুন 200 পয়েন্ট আজকেও 200 থেকে 300 পয়েন্টের আশেপাশে মুভ হয়েছে, নেগেটিভ মুভ যারা মানে যেটা হলো সেখানে যদি আমরা পুট অপশান যদি বাই করতাম সেক্ষেত্রে আমাদের প্রফিট আসতো, যদি আমরা সেল করতাম তার থেকে বেশি প্রফিট আসতো, ঠিক আছে। কী সেল করতাম? কল অপশান সেল করতাম। যাই হোক, এরপর 1 মিনিট, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ইন দ্য মানি, অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি। দেখুন আমি দেখিয়ে দিই আপনাদের, 1 মিনিট। ঠিক এমন একটা চার্ট থাকবে, ঠিক আছে, আমাদের কাছে এমন একটা চার্ট থাকবে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, এই যে সির এই এখান থেকে ধরুন এটা 100, এটা 150, এটা 200, এটা 250, 300, 350, 400। এর ভিতরে মার্কেট ধরুন আছে আপনার 250-তে, অর্থাৎ 248-এ রয়েছে, ঠিক আছে। আগের দিন ডিসকাস করেছিলাম, মাইক আনমিউট করে দিচ্ছি, একটুখানি আপনারা রেসপন্স করবেন, হ্যাঁ, কোনটা কি হবে। স্যার স্ক্রিন শেয়ার হয়নি, আচ্ছা এবার বলুন। হ্যাঁ বলুন, এখানে পি সি করা আছে, ঠিক আছে, প্রাইস চলছে 248-এ, আর হ্যাঁ 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 এবার দেখুন পাওয়া যাচ্ছে, এবার বলুন এখানে অ্যাট দ্য মানি কোনটা হবে, কলের অ্যাট দ্য মানি? 250। আচ্ছা পুটের অ্যাট দ্য মানি? 300। কেন 300 হবে কেন? ওটা 248 চলছে, 200 হবে কেন? 200 আর 250 এর মধ্যেই তো আছে মার্কেটটা। একটা জিনিস বলি, 248 আছে, 248, ঠিক আছে, 248-এ মার্কেট আছে মানে কি, কল অথবা পুটের ক্ষেত্রে 250টাই তো অ্যাট দ্য মানি হলো নাকি? স্ট্রাইক প্রাইস তো একটা, প্রাইস তো আছে একই এরিয়াতে, তাহলে কল এবং পুটের জন্য আলাদা আলাদা হবে কেন? যে জায়গায় প্রাইসটা আছে সেটাকে আমরা কি বলছি, অ্যাট দ্য মানি। আমরা যখন অ্যাড্রেস বলি বা লোকেশন শেয়ার করি আমরা কি বলি, অ্যাড ব্যবহার করি, তো অর্থাৎ আমি সেই জায়গায় আছি, হ্যাঁ কি না? হ্যালো দাদা, রেসপন্স করুন তাহলে সুবিধা হবে। এই 248-এর আশেপাশে এটা হচ্ছে অ্যাট দ্য মানি হবে, ঠিক আছে, অর্থাৎ 50 পুটের ক্ষেত্রেও অ্যাট দ্য মানি, ঠিক আছে, কলের ক্ষেত্রেও অ্যাট দ্য মানি, এবং কলের ক্ষেত্রে ইন দ্য মানি কোনটা হবে? না, কলের ক্ষেত্রে টোটাল যে ইনদামানি হবে, ঠিক আছে, টোটাল এই 100 থেকে শুরু করে 200 অবধি ইনদামানি, ঠিক আছে, ইনদামানি, হ্যাঁ কলের ক্ষেত্রে। আচ্ছা পুটের ক্ষেত্রে কোনটা হবে?
কত থেকে কত অবধি? 400 থেকে 400 পর্যন্ত। একদম 300 থেকে 400। একদম এই 300 থেকে এই 400 অবধি পুটের ইন দ্য মানি, ঠিক আছে, অর্থাৎ যেগুলো হয়ে গেছে, ঠিক আছে। আর এটাও হয়ে গেছে। আচ্ছা, এবার আউট অফ দ্য মানি কোনগুলো? আউট অফ দ্য মানি এই তো যেটা 300 থেকে 400টা হচ্ছে কলেজ সাইডে আউট অফ দ্য মানি, আর পুটের সাইডে 100 থেকে 200 পর্যন্ত আউট অফ দ্য মানি। আচ্ছা আচ্ছা, এবার একটা বেসিক কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। মার্কেট ধরুন এখানে আছে, অর্থাৎ 250-তে আছে, ঠিক আছে। আমরা দিনের একটা সাপোর্ট বের করেছি 300, ঠিক আছে। 300 হচ্ছে রেজিস্ট্যান্স, আর সাপোর্ট আছে আপনার 200, ঠিক আছে। তাহলে আপনি কি চুজ করবেন, কোন কোন স্ট্রাইক প্রাইস চুজ করবেন ট্রেড নেওয়ার জন্য? হ্যাঁ যদি যদি কল সাইডে যদি আচ্ছা বলি, কোশ্চেনটা একটু ক্লিয়ার করে দিই দাদা, একটু কোশ্চেনটা ক্লিয়ার করে দিই। বিষয়টা হলো আজকের মোমেন্টাম অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা বের করেছি কত কত। আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করেছি 300 আর 200, ঠিক আছে। 300 কী হলো রেজিস্ট্যান্স, যেহেতু মার্কেট আছে কত 248-এ, তাহলে 300-তে আমার রেজিস্ট্যান্স হচ্ছে, আর সাপোর্ট হচ্ছে 200-তে, ঠিক আছে। মার্কেট তো আছে মিডিলে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দুটো স্ট্রাইক প্রাইস আমাদের বের করতে হবে, ঠিক আছে। দুটো কলের স্ট্রাইক প্রাইস বের করতে হবে, সেটা কল হতে পারে, মানে কল হতে পারে অথবা পুট হতে পারে। এক্ষেত্রে কোন 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 স্ট্রাইক প্রাইস আমরা চুজ করব? স্যার ওই 300 তে স্যার যদি যাই স্যার ওইখান থেকে একটা মানে স্যার মানে থাকে স্যার একটা স্যার ফুটে করতে পারি। আর স্যার 200 থেকে যদি স্যার উপরে থাকে স্যার তাহলে একটা স্যার 200 থেকে স্যার একটা 300 অবধি স্যার কলার করতে পারি। স্যার কলের ক্ষেত্রে আমি ইন দা মানি চুজ করব 200 এর নিচে, 150 বা 100 কল কিনবো। আর যদি পুটের ক্ষেত্রে আমি ইউজ করি তাহলে 300 এর উপরে 400 বা 350। একদম দুটো উত্তরই ঠিক, ঠিক আছে। আমরা সবসময় কি করব, ধরুন 300-তে আমাদের যদি রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, তাহলে আমরা 50 অথবা 100 ছেড়ে দিয়ে করব, ঠিক আছে। তাহলে কি হবে, আমরা ডিপ ইন দ্য মানিতে গেলাম। ডিপ ইন দ্য মানি, ডিপ ইন দ্য মানি কত, 400-র স্ট্রাইক প্রাইস, ঠিক আছে। এক্ষেত্রে যদি মানে এইটা যদি মিট আপও হয়, অর্থাৎ 300 যদি মিট আপও হয় না, বাই চান্স 300 আমার অ্যাট দ্য মানি হলো, সেক্ষেত্রে আমার কি হবে, 400 কিন্তু আমার কিন্তু ইন দ্য মানি থাকলো, থাকলো কি না? প্রাইস যখন 300-তে যাচ্ছে, 300-তে অ্যাট দ্য মানি হলো, হলো কি না? 300 অ্যাট দ্য মানি হলো, একদম 300 তখন অ্যাট দ্য মানি হলো। তাহলে আমাদের ডিপ ইন দ্য মানি চুজ করতে গেলে কী করতে হবে, আমাদের মার্কেট যখন 250-তে আছে তখনও যদি আমি চুজ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই 400-র স্ট্রাইক প্রাইস চুজ করবো, অর্থাৎ এটা সিই চুজ করবো, সিই, ঠিক আছে। স্যার আমি যেটা বললাম সরি, পি 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 হ্যাঁ, এবার বলুন। স্যার আমি যেটা বললাম স্যার মানে 200 থেকে যদি স্যার মানে মার্কেটিং পজিটিভ থেকে তাহলে ওখান থেকে একটা স্যার মানে কি কলের প্ল্যান করতে হবে যদি স্যার ওটা রেজিস্ট্রেশন আছে আর হ্যাঁ সাপোর্ট আছে। আর স্যার 300 থেকে যদি স্যার নিচে নেমে আসে তাহলে ওই 300 থেকে 200 থেকে স্যার মানে কল আর 300 থেকে পুট। অ্যাট দা মানির কথা বলছে স্যার। আচ্ছা আচ্ছা আমি মোটামুটি আপনার ঠিক আছে, উত্তরটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন এটা এটা ধরুন এই রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা কত আছে, 300-তে আছে, 300, হ্যাঁ, 300-তে রেজিস্ট্যান্স আছে, আর সাপোর্ট আছে কত, 200, 200-তে আমার সাপোর্ট আছে, ঠিক আছে। এবার মার্কেট প্রাইস ধরুন এখানে 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 কনসোলিডেট করছে, অর্থাৎ এখানে এই প্রাইসটা কত আছে, 1 মিনিট, এটা কত আছে, এটা হচ্ছে 48-এ আছে, ঠিক আছে, 48-এ প্রাইস আছে। এই প্রাইসটা আমার এখানে দুটো স্ট্রাইক প্রাইস চুজ করতে হবে, ঠিক আছে। প্রথমটা যখন এখান থেকে এখানে 300 গেল, 300 যখন যাবে তখন তো আমার একটা মানে আমরা সাপোর্ট থেকে বাই করব, হ্যাঁ কি না। যখন সাপোর্ট থেকে বাই করব কি করব, বাই করব, বাই করব। তাহলে সাপোর্টে যখন রেজিস্ট্যান্সে যখন আসছে, এই রেজিস্ট্যান্সে যখন আমরা বাই করছি তখন 300 তো অ্যাট দ্য মানি হয়ে যাচ্ছে, অ্যাট দ্য মানি, ঠিক আছে। তখন আমাদের ডিপ ইন দ্য মানি করতে গেলে কী করতে হবে, ডিপ ইন দ্য মানি এইটা ছেড়ে আবার দেখুন একটা রেজিস্ট্যান্স লেভেল আসছে, সেটা ধরুন 400-তে, ঠিক আছে। তখন 400-র আমার
এটা হলো ইন দ্য মানি হয়ে গেল, ইন দ্য মানি। সেক্ষেত্রে এখানে যে প্রাইস মুভমেন্টটা থাকবে সেটা আমাদের ফেভারেবল হবে, আমাদের ফেভারে কাজ করবে, অর্থাৎ এর ডেল্টা ভ্যালুটা বেশি থাকবে। বেশি থাকবে অর্থাৎ কি কতটা থাকবে দেখুন, আমাদের ডেল্টা ভ্যালু জিরো থেকে এখানে 1 থেকে এখানে আপনার 80 পয়সা এবং 0.5 আপনার 0.40 0.20 0.10 এবং 0.5, এইটাই তো থাকবে নাকি? হ্যাঁ স্যার। একদম এরকমই থাকবে। কিন্তু পুটের ক্ষেত্রে কি হবে, পুটের ক্ষেত্রে হবে এখানে 1 হবে, ঠিক আছে, এখানে 0.80, এখানে কি হবে 0.50, এখানে কি হবে 0. আপনার 40 0.30 0.20 0.10 0.5, ঠিক আছে। এইটা কেন হচ্ছে? মানে স্যার এটা তো পুরো স্যার উল্টো হলো, এটা তো স্যার নেগেটিভ। একদম একদম একদম, এটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে পুটের ইন্দামানি। আপনারাই তো বললেন যে 400 থেকে 300 হলো ইন্দামানি, সেক্ষেত্রে 400 থেকে 300 কোনটা ডিপ ইন্দামানি? দেখুন 400 ডিপ ইন্দামানি, 400 ডিপ ইন্দামানিতে কত চলছে ডেল্টা ভ্যালু? ডেল্টা ভ্যালু চলছে আপনার 1 টাকা, ঠিক আছে, 1 টাকা চলছে। অর্থাৎ নিফটি NIFTY নিফটি যদি 1 টাকা মুভ হয় তাহলে আপনাদের প্রিমিয়াম কত পাবেন? 1 টাকা, ঠিক আছে। নিফটি যদি এখানে 100 টাকা মুভ হয় তাহলে আপনারা প্রিমিয়াম কত পাবেন? 100 টাকা। আর আপনারা যদি অ্যাট দ্য মানিতে বাই করেন সেক্ষেত্রে এখানে চলছে কত? 40 পয়সা, ঠিক আছে, 40 পয়সা। যদি নিফটি যদি 100 টাকা মুভ হয় তাহলে নিফটি যদি 100 টাকা মুভ হয় তাহলে আপনারা প্রিমিয়াম পাবেন কত? 40 টাকা। বুঝতে পারলেন? এইটা হলো, এটা ডিপ ইন দ্য মানিতে আমরা কি পাচ্ছি? ডিপ ইন দ্য মানিতে আমরা সঠিক মুভমেন্টটা পাচ্ছি, ঠিক আছে। আর এটাতে কি হলো, আমরা কিছুটা কম মুভমেন্ট পাচ্ছি, ঠিক আছে। এটাই হলো বিষয়, তাছাড়া কিছুই না। এবং স্ট্রাইক প্রাইস চুজ করার জন্য আমাদের খুব ভেবেচিন্তে চুজ করতে হবে। ইন দ্য মানি, অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি। আউট অফ দ্য মানিতে যত যাবেন দেখবেন এখানে আপনার ডেল্টা ভ্যালু কম আছে, ঠিক আছে, ডেল্টা ভ্যালু কম আছে। এখানে আপনার ধরুন নিফটি 100 টাকা মুভ হলো, ঠিক আছে, নিফটি 100 টাকা মুভ হওয়ার পর আপনি পাচ্ছেন কত? 20 টাকা, ঠিক আছে, আউট অফ দ্য মানিতে 20 টাকা। তাহলে এই যে 20 টাকাটা আপনারা পাচ্ছেন, মার্কেট 100 পয়েন্ট মুভ হওয়া কিন্তু মুখের কথা নয়, ঠিক আছে। মার্কেট 100 পয়েন্ট মুভ হতে গেলে মোটামুটি আমরা নর্মাল ডেতে কি দেখি? নর্মাল ডেতে 3 ঘন্টা আপনার কিন্তু 3 ঘন্টা কিন্তু আপনার অতিক্রান্ত করতে হবে, ঠিক আছে, মার্কেট। তাহলে কিন্তু আমরা ওয়ান ওয়েতে একটা মুভ পাবো। যেমন আজকের দিনে দেখুন নেগেটিভে এসছে মার্কেট, নেগেটিভ। দাদা একটুখানি মাইকটা বন্ধ করুন, গোপাল দা। বিষয়টা হলো আজকেও মার্কেট নেগেটিভে এসছে, ঠিক আছে, নেগেটিভে এসছে, কিন্তু একবারে কিন্তু আসেনি মার্কেট, কিন্তু ধীরে ধীরে কিন্তু নেগেটিভে এসছে, ঠিক আছে। সেটা আমাদের একটু মাথায় রেখে কাজ করলে বেটার হয়। যাই হোক, এটা হলো বিষয়। আর হ্যাঁ, আর আমরা ইন দ্য মানি, আউট অফ দ্য মানি যখনই চুজ করব আমাদের নির্দিষ্ট একটা রেঞ্জ ক্রিয়েট করে নেবো আগে, সাপোর্ট লেভেল। তারপর আমরা যে আমার অপশান চেন আছে সেখান থেকে চুজ করব ডিপ ইন দ্য মানি। অর্থাৎ মার্কেট ধরুন এখানে চলছে 100-তে, ঠিক আছে, আমার এখানে 90 যদি থাকে, ঠিক আছে, এবং এখানে যদি 80 থাকে, এখানে যদি 70 থাকে, তাহলে আমার যদি রেজিস্ট্যান্স লেভেল যদি থাকে 90 এবং থাকে যদি, অর্থাৎ প্রাইস থাকে যদি 100-তে এবং 110-এ যদি আমার সাপোর্ট থাকে এবং আমার 120 যদি আমাদের স্ট্রাইক প্রাইস, আমাদের এক্সট্রা স্ট্রাইক প্রাইস আমাদের থাকবে, সেই অ্যাকর্ডিং এটাকে আমরা কি বলবো? এখান থেকে এই টোটালটা আমাদের ডিপ ইন দ্য মানি। এই ক্ষেত্রে এই টোটালটা আমাদের ডিপ ইন দ্য মানি। আমরা সবসময় চুজ করবো এই ডিপ ইন দ্য মানিতে যাওয়ার জন্য, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলটা ছেড়ে আমরা ডিপ ইন দ্য মানিতে আমরা বাই করব, ঠিক আছে, এটা বাই করব। অথবা যদি আমাদের সেল করতে হয় তার জন্য আমরা আলাদা একটা স্ট্র্যাটেজি আপনাদের শেয়ার করব। যাই হোক, সেলের ক্ষেত্রে কিন্তু এর অপোজিটটা বলে দিই, ডিপ ইন দ্য মানিতে আমরা এটা সেল করব, এটাও বাই করব। আচ্ছা, এবার সেলিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, আউট অফ দ্য মানিতে যেহেতু
এখানে প্রিমিয়াম কম আছে, ঠিক আছে, প্রিমিয়াম কম আছে, সঙ্গে এখানে আমাদের কি বলে ডেল্টা যে প্রাইস বা ভ্যালু সেটা যেহেতু এখানে কম আছে, অর্থাৎ প্রাইস মুভমেন্টটা কম হবে, সেক্ষেত্রে যেখানে প্রাইস মুভমেন্ট কম সেটা যদি আমরা সেল করে দিই, ঠিক আছে, সেখানে টাইম ভ্যালুটা বেশি থাকবে। আমার কথা বুঝতে পারলেন? টাইম ভ্যালু ক্যালকুলেশনও শিখিয়ে দেবো, এক মিনিট। টাইম ভ্যালু, টাইম আচ্ছা, আমরা এখানে এই যে টাইম ভ্যালুটা, এই টাইমটিকে যেটা হচ্ছে, ঠিক আছে, কোন মানে প্রিমিয়ামে কতটা আছে সেটাও আমাদের আগামী ক্লাস অর্থাৎ আগামী সেশনে থাকতে চলেছে। এই মার্কেট এই রেঞ্জের ভিতরে যখন থাকবে তখন সেল করলে আমাদের প্রফিট, তাই তো, সেল করলে আমাদের প্রফিট, অর্থাৎ যে প্রিমিয়ামটা আপনারটা ডেল্টা ভ্যালুও কম এবং আপনি আউট অফ দ্য মানিতে যেহেতু বাই করছেন সেহেতু কী হচ্ছে, তার ডেল্টা ভ্যালু কম এবং টাইম ভ্যালু বেশি, ঠিক আছে, টাইম ভ্যালু বেশি। টাইম ভ্যালু বেশি থাকলে কী হবে, টাইম ভ্যালু বেশি থাকলে আপনার প্রিমিয়ামটা যদি একই জায়গায় মুভ করে, অর্থাৎ যত কম মুভ করবে তত আপনাদের পক্ষে বেনিফিট, কারণ কি সেটা নেগেটিভ মার্কিংয়ে হয়ে যাবে, অর্থাৎ একটা টাইম এসে, অর্থাৎ এক্সপায়ারির দিন এসে সেটা কিন্তু জিরো হয়ে যাবে, জিরো, ঠিক আছে। এটাই হলো বিষয়। আমরা লাইভ এক্সাম্পল নেবো ইন দ্য মানি, অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি। এক মিনিট হোল্ড করুন, আমি দেখিয়ে দিচ্ছি। আজকে সকালবেলা আমরা দেখাচ্ছিলাম সেন্সিবল অথবা আমাদের ডিম্যাটে গিয়ে সেখান থেকে আমরা কিভাবে আমাদের গ্রিক অনুযায়ী প্রাইসটা আমরা দেখতে পারি, ঠিক আছে। আমি দেখিয়ে দিই, এগুলো মুছে নিই। angel1.com। মোটামুটি দেখুন এখানে আমরা একটা চার্ট ওভারভিউ, অর্থাৎ এখানে দেখুন ওয়াচ লিস্ট আছে এবং চার্ট আছে, ওভারভিউ আছে, ঠিক আছে, নিফটির সাপোর্ট, ওপেন, লো, ঠিক আছে, প্রিভিয়াস ক্লোজ ইত্যাদি ইত্যাদি এগুলো আছে, আপার সার্কিট লেভেল এবং লোয়ার সার্কিট লেভেল সেগুলো আছে। এবং দেখুন এখানে অপশান চেঞ্জ, ঠিক আছে, এটা ক্রুড অয়েল ছিল, ক্রুড অয়েলের দেখালাম। আমরা যদি নিফটির দেখি, নিফটির স্পেসিফিক দেখুন, নিফটির ওপরে যেটা মানে প্রভাব হচ্ছে সেখানে দেখুন অপশান চেন বলে একটা অপশান আছে, অপশান চেন এখান থেকে দেখে নিতে পারেন, অথবা দেখুন নিফটি এখানে আছে ওয়াচ লিস্টে, এর পাশে দেখুন বাই সেল এবং এখানে আপনার একটা চেনের মতো একটা অপশান আছে, এটাই হলো অপশান চেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে ঠিক এমন একটা অপশান চেন খুলে যাবে। এখানে কি আছে, এলটিপি অ্যান্ড ওআই, অর্থাৎ লাস্ট ট্রেডেড প্রাইস, সেই কন্ট্রাক্টটা কত করে চলছে বা কতই চলছে সেটা এখানে আপনারা দেখে নিতে পারবেন। প্লাস কি আছে এখানে, ওপেন ইন্টারেস্ট অর্থাৎ ওয়াই কী পরিমাণ আছে দেখুন এখানে 68 লাখ, 67 লাখ, 53 লাখ, 24 লাখ, 50 লাখ, 1 কোটি, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তবে এখানে আমরা যে মানে কেন কোনো 50-এর স্ট্রাইক প্রাইস চুজ করব না তার একটা কারণ আমি আপনাদের দেখাই। দেখুন এটা ডিপ ইন দ্য মানি, তাই তো, ডিপ ইন দ্য মানি, এখানে 23,650 আছে। এর ওয়াইটা কত আছে, এর ওয়াইটা আছে আপনার 8 লাখ, তাই তো, 8 লাখ। কিন্তু তার ওপরে দেখুন মানে নিয়ারেস্ট ইন দ্য মানি সেটা কত আছে, সেটা আছে আপনার 23,700-তে 27 লাখের আশেপাশে, 27 লাখের আশেপাশে। এই যে 27 লাখের আশেপাশে যে আপনার 25 লাখের, হ্যাঁ 27 লাখের আশেপাশে দেখুন এখানে 27 লাখের আশেপাশে ওয়াই আছে, অর্থাৎ এই যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটাতে কিন্তু ম্যাসিভ লিকুইডিটি, অর্থাৎ আমাদের টাকা ঢুকে আছে, ঠিক আছে। যেখানে যত বেশি টাকা আছে যেই মানে স্ট্রাইক প্রাইসে, সেক্ষেত্রে সেই স্ট্রাইক প্রাইসে কিন্তু আপনার যে সঠিক মোমেন্টাম, ঠিক আছে, অর্থাৎ নিফটি যে পরিমাণ মুভ হচ্ছে সেখানে আমরা সঠিক মোমেন্টাম পেতে
পারি, ঠিক আছে। আর যেখানে আপনার কম কন্ট্রাক্ট বাইং অথবা সেলিং হচ্ছে সেখানে প্রিমিয়ামটা কিছুটা ফ্ল্যাকচুয়েশন অথবা যে টাইম ডিকের যে বিষয়টা সেটা বেশি হতে পারে, ঠিক আছে। এর অন্যরকম কারণ আছে, আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি, সেটাই আর কি বললাম। যাই হোক, এখানে দেখুন এটা এলটিবি এবং ওয়াই আছে, ওয়াইটা চেঞ্জ করার পরে দেখুন এখানে গ্রিক আছে, ঠিক আছে, গ্রিক্স। হ্যাঁ, এখানে দেখুন ডেল্টা, ডেল্টা এটাকে আমরা কি বলি, এই যে কল এবং এই হচ্ছে পুট, ঠিক আছে। এখানে ডেল্টা কার কত আছে দেখুন, এখানে যত ওপরে যাবেন দেখবেন এখান থেকে 51 থেকে শুরু, ঠিক এই 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 রোটা দেখবেন, এই রোটা এখানে দেখুন 51 থেকে শুরু, 51, 55, 59, 60, 62, 67, যত ওপরে যাবেন দেখবেন আপনার 90, 91, 97, 98, ঠিক আছে। এমনভাবে কিন্তু প্রচুর আছে, 98, 99 অবধি আছে, 99, হ্যাঁ 99 অবধি আছে, এক নেই, যাই হোক 99 আপনার, অর্থাৎ নিফটি যদি 1 টাকা মুভমেন্ট হয় তাহলে এখানে 99 পয়সা মুভমেন্ট হবে, ঠিক আছে। এস্টিমেট আপনি লাগাতে পারেন, অর্থাৎ নিফটি যদি 100 পয়েন্ট মুভ হয় সেক্ষেত্রে এই যে স্ক্রিপ্টটা অর্থাৎ 22,500 যে সি, অর্থাৎ ডিপ ইন দ্য মানি, ঠিক আছে, ডিপ ইন দ্য মানি, এটা আপনার পয়েন্ট কত দিচ্ছে, এটা কিন্তু আপনার পয়েন্ট দিচ্ছে 99 পয়েন্ট, ঠিক আছে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার আমরা যদি আউট অফ দ্য মানিতে যাই সেক্ষেত্রে কী হবে দেখুন, আউট অফ দ্য মানিতে যত আউট অফ দ্য মানিতে আপনি যাবেন, ঠিক আছে, যত আউট অফ দ্য মানিতে আপনি যাবেন দেখুন প্রিমিয়াম 16 পয়সা, 14 পয়সা, 12 পয়সা, 24 পয়সা, 30 পয়সা, আপনার 40 পয়সা, ঠিক আছে, 48 পয়সা, 10 পয়সা, 7 পয়সা, 9 পয়সা, 6 পয়সা, 5 পয়সা, 4 পয়সা, 3 পয়সা, 2 পয়সা, 1 পয়সা, ঠিক আছে, 1 পয়সা, 1 পয়সার থেকেও কম আছে। এবার এই যে আউট অফ দ্য মানিতে আপনি যদি বাই করেন নিফটিতে, ধরুন আপনার কাছে ক্যাপিটাল কম আছে, ঠিক আছে, একটা এর যদি এলটিভি আমরা দেখি 24,100 আমরা এলটিভি একটু দেখবো, ঠিক আছে, 27 পয়েন্ট, এখানে 27 পয়সা যাচ্ছে, ঠিক আছে। আমরা এলটিভি একটু যদি দেখি দেখুন এখানে এর এলটিভি কত আছে, 11 টাকা, 11 টাকা, এই 24,200 এলটিভি কত আছে, 11 টাকা, ঠিক আছে। এই 11 টাকার এলটিভি যদি আপনি এলটিভিতে যদি বাই করেন সেক্ষেত্রে কী হবে আপনার, আপনার 25টা, হ্যাঁ 25টা কোয়ান্টিটি নিতে গেলে আপনার কত লাগবে, 1 মিনিট হোল্ড করুন, অ্যাপ্রক্স ওই 66 টাকার আশেপাশে হয়তো আপনার লাগতে পারে, ঠিক আছে, 66 টাকার আশেপাশে আপনার লাগতে পারে, 25 মাল্টিপ্লাই 275, ঠিক আছে, 275 মোটামুটি আপনাদের লাগছে। 275 টাকা দিয়ে আপনি একটা অপশান কিনলেন, কেনার পর কি হলো, তার ডেল্টা আছে কত, 27 পয়সা, অর্থাৎ নিফটি যদি 100 পয়েন্ট মুভ হয় সেক্ষেত্রে আপনি 27 টাকা পাবেন, 27, হ্যাঁ নিফটি যদি 100 পয়েন্ট মুভ হয় তাহলে আপনি 27 টাকা পাবেন। এবং আপনি যদি নিফটি যদি 200 পয়েন্ট মুভ হয় সেক্ষেত্রে আপনি কত পাচ্ছেন, 1 মিনিট হোল্ড করুন, ধরুন আপনার সর্বোচ্চ নিফটি 500 পয়েন্টে মুভ হলো, ঠিক আছে, 27 মাল্টিপ্লাই 5, 135 টাকা, 135 টাকা, তা মোটামুটি সম্ভব আছে, কিন্তু নর্মাল ডেতে কিন্তু সম্ভব নেই, ঠিক আছে, নর্মাল ডেতে সম্ভব নেই। প্লাস এখানে একটা ব্রোকারেজ চার্জেস লাগে, ঠিক আছে, ব্রোকারেজ চার্জেস, গভর্নমেন্ট চার্জেস লাগে, সেটা নিতান্তই কিছুটা কম নয়, ঠিক আছে, 60 টাকার আশেপাশে একটা চার্জেস আমার পার লটে দিতে হয়, গভর্নমেন্ট চার্জ দিয়ে এবং ব্রোকারেজ দিয়ে। সেক্ষেত্রে আপনি যদি একটা আউট অফ দ্য মানি বাই করেন, এই আশা রাখেন যে 500 পয়েন্ট মুভ হবে, প্লাস আপনি আশা রাখছেন যে এখান থেকে আমাদের ব্রোকারেজের টাকা উঠে যাবে, ঠিক আছে, আপনার প্রফিট তো ছাড়ুন, আপনি ব্রোকারেজের টাকাও তুলতে পারবেন না, এই কারণ মানে বশতই মার্কেটে প্রচুর পরিমাণে লস হয়। এবার আউট অফ দ্য মানি কাদের জন্য বেনিফিট দেখুন, মানে মোটামুটি যারা পজিশনাল ট্রেড নেন, ঠিক আছে, পজিশনাল ট্রেড বলতে কি, যারা সেলিংয়ে যান, ঠিক আছে, শর্ট টার্মে বাই করেন, অর্থাৎ এক্সপায়ারি আজকে বাই করে এক্সপায়ারি অবধি নিয়ে যান, আজকে সোমবার, বৃহস্পতিবারে আমরা সেল করব নিফটি, ঠিক আছে, এই যে পজিশানগুলো অপশান সেলিংয়ের ক্ষেত্রে ভালো হয়। এবং যাদের মনে হয় যে না মার্কেট এই 200-300 পয়েন্ট উপরে যেতে পারে, আমি একটা আউট অফ দ্য মানি, আমি কোনো রিস্ক নেবো না, যদি লস হয় তাহলে আমাদের 275 টাকায় লস হবে, ঠিক আছে, সেক্ষেত্রে এই রকম ব্যক্তি কিন্তু এই আউট অফ দ্য মানি বাই করে রাখতে পারেন। তবে একটা জিনিস বলি, এই আজকে যেটা 11 টাকা আছে, ঠিক আছে, কালকেও যদি মার্কেট এখানে অর্থাৎ 23,753 আশেপাশে যদি মার্কেট থাকে সেক্ষেত্রে কিন্তু
এই 275 টাকাও কিন্তু 275 টাকা থাকবে না, কারণ কি এর প্রিমিয়াম গোলে দেখবেন 7 টাকায় চলে এসছে, ঠিক আছে। এর প্রিমিয়াম যখন গলে যাবে তখন কিন্তু মানে ডে বাই ডে দিনের একটা ইফেক্ট পড়ে, ঠিক আছে। আজকে যেখান থেকে মার্কেট ক্লোজ হয়েছে কালকে দেখবেন মার্কেট একই জায়গা থেকে যদি ওপেনও হয় তাও প্রিমিয়াম একই থাকবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস বই লাভ নেই, ঠিক আছে। আউট অফ দ্য মানিতে নর্মালি বাইং করার কোনো দরকার নেই, যদি সেলিং করেন সেক্ষেত্রে উপযোগী। আর আমি এটাই বললাম, যারা সেল করে না তারা কিন্তু আউট অফ দ্য মানি সেল করে দিয়ে বসে থাকে, ঠিক আছে। আউট অফ দ্য মানি সেল করে দিয়ে বসে থাকে, কারণ কি এখানে টাইম ভ্যালুটা টোটালি টাইম ভ্যালু, মানে এই 11 টাকাটা টোটালি টাইম ভ্যালু। আপনার 23,800 যে কলের যে মানে আউট অফ দ্য মানির যে স্ক্রিপ্টটা আছে, স্ট্রাইক প্রাইসটা আছে, ওখানে 81 টাকা মতো আছে, ঠিক আছে। 81 টাকা, ওটাও কিন্তু টোটাল টাইম ভ্যালু, অর্থাৎ আপনি যদি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে ওটাতেও আপনি টাইম ভ্যালুই পাবেন, ঠিক আছে। এই হলো বিষয়। এবং দেখুন আমি বলে দিই, এই যে ডেল্টা, সরি এটা এটা নিচে থেকে যদি আমাদের দেখতে হয়, 1 মিনিট দেখুন, 25,200 থেকে এখানে আমাদের 23,800 আমাদের কি হলো, 23,800 হলো আমাদের পুটের ইন্দামানি। আর এখানে দেখুন এই যে 23,700 এটা 750, 23,750 এটা আমাদের কল অথবা পুটের অ্যাট দ্য মানি, ঠিক আছে। কারণ কি 23,753 মার্কেট আছে, সেক্ষেত্রে 23,750 আমাদের পুট অথবা কলের অ্যাট দ্য মানি। এবং আমাদের যদি পুটের যদি আউট অফ দ্য মানি দেখতে হয় সেক্ষেত্রে 23,700 থেকে 22,250 অবধি কিন্তু পুটের আউট অফ দ্য মানি। এবং পুটের যদি ইন দ্য মানি দেখতে হয় 22,200 থেকে 250 থেকে আপনার 23,700 অবধি আপনার কিন্তু কলের ইন দ্য মানি। এবং কলের অ্যাট দ্য মানি বললাম, এখানে প্রাইস যেহেতু 23,753 আছে, সেক্ষেত্রে 23,750 কিন্তু কল অথবা পুটের অ্যাট দ্য মানি। এবং কলের যেটা আউট অফ দ্য মানি আছে 23,800 থেকে টোটালি 25,200 অবধি কলের আউট অফ দ্য মানি, ঠিক আছে। এই হলো বিষয়। আর আজকের সেশানে আমরা মোটামুটি ডেল্টার একটা স্ন্যাপশট নিলাম, ঠিক আছে। নিলাম। এছাড়াও অনেক বিষয় আছে, সেগুলো আমরা দেখাবো। যদি দেখতে হয় 1 মিনিট হোল্ড করুন। টুলস সেন্সিবল, দেখুন আমরা রিডাইরেক্ট হলাম কোথা থেকে, অ্যাঞ্জেলনের ভিতর থেকে আমরা সেন্সিবলের অ্যাকাউন্টে চলে আসলাম। অটোমেটিক অ্যাঞ্জেলনের আইডি দিয়ে আমাদের লগ ইন হয়ে গেল, তাই তো। আইডি দিয়ে আমাদের লগ ইন হয়ে গেল। এখানে আমার নাম এবং আমাদের ক্লায়েন্ট আইডি এবং আমাদের ফান্ড এখানে শো হচ্ছে। আমরা যদি চাই আমাদের এখান থেকে ট্রেড মানে সেন্সিবল দ্বারা আমরা অ্যাঞ্জেলনের মাধ্যমে ট্রেড নিতে পারি। দেখুন এখানে প্ল্যান অ্যাক্টিভ আছে, ঠিক আছে, ফ্রি প্ল্যান আছে, অ্যাক্টিভ প্ল্যান আছে বা ইত্যাদি। এখান থেকেও কিন্তু আমরা আমাদের প্ল্যান নিতে পারি, অর্থাৎ বাই করতে পারি। প্রথমত আমি একটা জিনিস বলি আপনাদের, এখান থেকে এই যে সাবস্ক্রিপশানটা, এটা মোটামুটি অক্টোবর অবধি ফ্রি ছিল। সেন্সিবলের যে এই টোটাল প্ল্যাটফর্ম অ্যাঞ্জেলন প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য 1 বছরের জন্য ফ্রি সাবস্ক্রিপশান দিয়ে রেখেছিল। তার এন্ডিং হলো এই অক্টোবরের লাস্টে। যাই হোক, এখানে ওপেন ইন্টারেস্ট বলে একটা অপশান আছে। দেখুন এখান থেকে আমরা ওপেন ইন্টারেস্ট দেখতে পারি। এবং আমাদের যদি অপশান চেন খুলতে হয়, জাস্ট এখানে আসবে, এখানে সে অপশান চেন আরও বেশি ডাটার সঙ্গে, দেখুন এখানে আমাদের অপশান চেন খুলে গেছে। আমরা এখানে পার লটে কত টাকা যাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা দেখছি। এখানে কুইক ট্রেডের জন্য আমরা এটা ব্যবহার করি, অর্থাৎ আমার কাছে ধরুন ক্যাপিটাল কম আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এখানে দেখুন টোটাল এলটিপি অ্যাকর্ডিং এখানে কত চলছে, 4,250 টাকা। অর্থাৎ আমার ফান্ড রয়েছে 4,250 টাকায় বা 5,000 টাকার আশেপাশে। সেক্ষেত্রে আমি 23,650 নেব না 23,600 নেব, সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। অর্থাৎ টোটাল যে প্রাইস এলটিপি অ্যাকর্ডিং টোটালটা ক্যালকুলেট করে রাখে, সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে প্রাইসগুলো চুজ করার জন্য। এছাড়াও আমাদের যে অ্যাকচুয়াল যে রিয়েল যে আমাদের ওপেন ইন্টারেস্ট, সেটা আমরা এখান থেকে কম বেশি পাই। কীভাবে পাই, দেখুন এখানে আজকে 24,000 একটা রেজিস্ট্যান্স আমরা দেখেছি। 24,000 দেখুন একটা রেজিস্ট্যান্স আছে। এবং সাপোর্ট কোথায় আছে, সাপোর্ট আছে দেখুন 23,500-তে, ঠিক আছে। মার্কেট আজকে 23,500-র আশেপাশে আসার জায়গা তৈরি করেছিল কিনা জানি না, তবে দেখুন এখানে স্ট্রং উইকলি সাপোর্ট, ঠিক আছে, উইকলি সাপোর্ট কিন্তু আছে এবং উইকলি রেজিস্ট্যান্স কিন্তু আছে, ঠিক আছে। এটা আমাদের যে কন্ট্রাক্টগুলো ডান হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে,
এই অপশান চেন অ্যাকর্ডিং, অর্থাৎ এই যে কন্ট্রাক্ট চুক্তিগুলো হয়েছে সেই অ্যাকর্ডিং যে ওআই সেটা আমরা এখানে দেখলাম, এবং আমাদের ওপেন ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্টের বেসিসে যে ওপেন ইন্টারেস্টগুলো ক্রিয়েট হয় সেইগুলো দেখুন এইগুলো, হ্যাঁ এইগুলো আমাদের একটু ডিফারেন্সিয়েট করতে হবে। যাই হোক, এখানে আমরা অপশান চেনে আসি। অপশান চেনে আসার পরে আমরা এখান থেকে আর কী কী ডাটা দেখতে পারি, এখানে আরও বিভিন্ন যে ডাটা আছে সেগুলো আমরা কিন্তু এখানে দেখতে পারি। কেমনভাবে দেখুন, এখানে পার লটটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখানে আমাদের ডিসমিস, নিচে কি আছে ওয়াই, আপনাদের আইভি এবং সেটিং বলে একটা অপশান আছে, ঠিক আছে। সেটিংয়ের ভিতরে আপনি আসবেন, দেখুন এখানে এলটিপি ভিউ আছে, এখানে অনেকগুলো কাস্টমাইজ জায়গা আছে, অর্থাৎ এলটিপি চেঞ্জ, এলটিপি চেঞ্জ পার্সেন্ট, এলটিপি চেঞ্জ আছে, ব্রেক ইভেন আছে, ব্রেক ইভেন পার্সেন্ট আছে, ভলিউম আছে, ওয়াই চেঞ্জ আছে, ঠিক আছে, চেঞ্জ ইন ওয়াই যেটা আমরা বলি, অর্থাৎ কোন পজিশনটা এক্সিট হলো। আমরা বিভিন্ন সময় আনওয়াইন্ডিং, তারপরে কি বলে শর্ট কাভারিং, ঠিক আছে, লং কাভারিং, লং আনওয়াইন্ডিং, এইগুলো আমরা শুনি না, বিভিন্ন টেকনিক্যাল টার্ম। অর্থাৎ ওপেন ইন্টারেস্ট অ্যাকর্ডিং মার্কেটে যে পজিশনটা ক্রিয়েট হচ্ছে সেটা লংয়ের জন্য ক্রিয়েট হচ্ছে কি শর্টের জন্য ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ একটা পজিশন এক্সিট হয়ে গেল, মার্কেটে একটা মোমেন্টাম আসার জায়গা তৈরি হলো, হুট করে সেই জায়গাটা ফিল আপ করার জন্য, অর্থাৎ সেই জায়গাটা ফিল আপ করার জন্য প্রচুর পরিমাণ বাই স্ক্রিপ্ট হচ্ছে বা স্ক্রিপ্ট বাই হচ্ছে, এবং একটা ওপেন ইন্টারেস্ট একটা হুট করে ইনক্রিজ হয়ে গেল, ঠিক আছে, সেই যে বিষয়টা, অর্থাৎ এটা শর্টের জন্য কি লংয়ের জন্য, এইগুলো আসে, এগুলো ইন ডিটেলস আপনাদের পিপিটির মাধ্যমে বোঝাতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না, আমি এখানে সেভাবে ব্যাখ্যা করলে আপনারা ধরতেও পারবেন না। যাই হোক, বিষয়টা হলো এই যে, এবং ওয়াই চেঞ্জ আছে, আইবি আছে, বিড অফার আছে। দেখুন, আমরা বিভিন্ন সময় একটা মাছের দোকানে গিয়ে দরদাম করি না, যে একটা মাছের দাম যদি কোনো মাছওয়ালা বলে যে 200 টাকা, ঠিক আছে, সেখানে আমরা কি বলি যে 190 টাকা দেবো, দিলে দাও, না হলে আমরা পরের দোকানে যাচ্ছি, বা যাইও তাই, ঠিক আছে, দেখবেন পিছন দিক থেকে দাগ দেয় যে নিয়ে যাও, ঠিক আছে, এরকম একটা বিষয়। তা আমরা বিভিন্ন যে স্টক আছে, স্ক্রিপ্ট আছে, সেগুলোতে আমরা কী পারি, লিমিট প্রাইস লাগাতে পারি। লিমিট প্রাইস একটা কিসে বাই করি, মার্কেট প্রাইসে, আর একটা কিসে বাই করি, লিমিট প্রাইসে। এখানে এই বিড অফার হলো যে আমরা কত টাকায় বিড করছি, অর্থাৎ কত দামে আমরা কিনছি। দেখুন, এখানে মাল্টিপাল প্রাইসে কিন্তু আপনাদের বিট হয়, ঠিক আছে, এবং আমি ধরুন একটা যে স্ক্রিপ্ট আমি বাই করছি এবং সেখান থেকে এক্সিট নিচ্ছি, সেটা যে প্রাইসে আমি এক্সিট নিচ্ছি, ঠিক আছে, সেটা আমাদের কি হলো, এটা হচ্ছে আপনাদের সেল, অর্থাৎ আক্স প্রাইস, আর বিড অফার মানে কি, অর্থাৎ যে টাকায় আপনি কিনছেন সেটাকে আমরা বিড অফার বলছি, ঠিক আছে, এটা হলো বিষয়। এছাড়া আমাদের ডেল্টা কি আছে, ডেল্টা হলো আপনাদের গ্রিকের ভিতরে দেখুন ডেল্টা, গামা, থিটা, ভেগা, ঠিক আছে। এছাড়াও আরও বিভিন্ন যে টার্ম আছে সেগুলো এখানে নেই, আমরা আমাদের যে পিপিটি আছে সেই পিপিটির মাধ্যমে কভার করে রেখেছি কোনটার কী কাজ। টোটাল 6টা গ্রিক আছে, ঠিক আছে, গ্রিকের ভিতরে 6টা পার্ট আছে, সেগুলো আমরা দেখাবো। শো এক্সিস্টিং পজিশান, অর্থাৎ যে পজিশানগুলো অলরেডি আছে, দেখুন এখানে লক আইকন হিসেবে রয়েছে, অর্থাৎ যে পজিশান, অর্থাৎ আমি যেগুলো বাই করে রেখেছি বা সেল করে রেখেছি, ঠিক আছে, সেই পজিশানগুলো কটা আছে সেগুলো আমাদের লাইভ দেখাবে, লাইভ ডাটা দেখাবে। এছাড়াও আমাদের কী আছে, পার স্ট্রাইক প্রাইস, অর্থাৎ পিসিআর, ঠিক আছে, আপনার এখানে আছে আইভি চেঞ্জ, ঠিক আছে, অর্থাৎ ইমপ্লয়েড ভ্যালিডিটি চেঞ্জ, সেটা আমাদের এখানে দেখাবে। অর্থাৎ ধরুন আমরা 12 মানে আইভি আমরা 12 দেখলাম, সেখান থেকে 16 হয়ে গেল, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা আইভি যত বাড়ে, ঠিক আছে, প্রিমিয়াম তত বাড়ে, ঠিক আছে, প্রিমিয়াম তত স্ট্রং হয়। এর কারণ হলো মার্কেটে আনসার্টেনিটি বেশি দেখা যায়। যখনই আনসার্টেনিটি বেশি দেখা যায়, অর্থাৎ মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়, তখন কিন্তু দেখবেন প্রত্যেকটা স্ক্রিপ্টের আপনার প্রিমিয়ামটা বেশি দিতে হয়। যখন মার্কেট মানে মোটামুটি স্টেবল থাকে, সেই জায়গাগুলোতে কিন্তু প্রিমিয়ামটা কম দিতে হয়, ঠিক আছে। যাই হোক, এটা হলো বিষয়। এছাড়াও আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু, ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু এবং ইন্ট্রিনসিক ভ্যালু ফিউচার, স্পট এবং ফিউচার, ইন্ট্রিনসিক ভ্যালু, তারপর নিচে দেখুন টাইম ভ্যালু এবং প্রবাবলি অফ প্রফিট। দেখুন, আমি এখানে টাইম ভ্যালু যেটা বলছি হাওয়াই বলছি না, ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু যেটা বলছি সেটাও হাওয়াই বলছি না।
দেখুন এখানে যে এই টাইম ভ্যালুটা আমরা একটা ক্যালকুলেশনের মাধ্যমে বুঝবো, যাদের কাছে ক্যাপিটাল খুবই কম তারা মোটামুটি এর সাবস্ক্রিপশান অর্থাৎ সেন্সিবলের সাবস্ক্রিপশান নেওয়ার দরকার নেই। মোটামুটি আমরা যদি ডাটা কাউন্ট করি এবং সেই অ্যাকর্ডিং যদি ক্যালকুলেশন শিখি সেক্ষেত্রে আমরা পারবো, ঠিক আছে। এখানে যে ডাটাটা দেবে সেই ডাটাটা আমরা ক্যালকুলেশন করে খাতায় লিখে নিলাম, বাকিটা আমরা আমাদের মতো মানে অ্যাপ্লাই করলাম, সেক্ষেত্রে আমাদের প্রফিটের জায়গায় আসতে কেউ বাধা দিতে পারবে না। তবে এই যে ডাটাটা, এই ডাটাটা আনলক করার জন্য আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। যাই হোক, এখানে আমাদের ইন্টেন্সিভ ভ্যালু হলো যে প্রিমিয়ামটা দিচ্ছেন আপনি সেটা অ্যাকচুয়ালি সেই প্রিমিয়ামটা যোগ্য কিনা, ঠিক আছে। যদি যোগ্য হয় সেই প্রিমিয়ামটা, অর্থাৎ আপনি টমেটোর দাম দিচ্ছেন 100 টাকা, ঠিক আছে, টমেটোটা দেখা যাচ্ছে এক সাইডতে পচা, ম্যাক্সিমামটাই পচা, ঠিক আছে, সেক্ষেত্রে তো টমেটোর দাম 1 কেজির দাম আপনার 100 টাকা দিয়ে লস হবে না। সেটাকে আমরা কি বলছি যে ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ টমেটোটা ফ্রেশ, টমেটোর মানে প্রাইস অ্যাকর্ডিং, ঠিক আছে, টমেটোটা জাস্টিফাই করে, অর্থাৎ সেক্ষেত্রে তার যে ভ্যালু হওয়া উচিত 100 টাকা যদি সে লোক দাম নেয় তাহলে তাকে 100 টাকা দেওয়া উচিত, ঠিক আছে। এই জায়গাকে আমরা ইন্ট্রিনসিক ভ্যালুতে কাউন্ট করি। এবং টাইম ভ্যালু যেটা বলি, ঠিক আছে, টাইম ভ্যালু অর্থাৎ যে টমেটোগুলো পচা, ঠিক আছে, যে টমেটোগুলো পচা সেই টমেটোগুলো আমাদের কোনো কাজেই লাগছে না, লাগছে কি, 1 মিনিট, সেই টমেটোগুলো আমাদের কোনো কাজেই লাগছে না, অর্থাৎ সেই টমেটোগুলো কিনলে আরও পচে যেতে পারে, ঠিক আছে। এই যে পচনটা কত দিনের বা কত প্রাইসের, ঠিক আছে, সেইটা আমরা এখানে ডিফাইন করবো। অর্থাৎ ধরুন আমি 100 টাকা দিয়ে পচা টমেটো কিনলাম, ঠিক আছে, সেই পচা টমেটোর ভ্যালু হচ্ছে 50 টাকা। এক্ষেত্রে এই যে 100 টাকাটা দিলাম সেটা কি হলো, 50 টাকা আমার টাইম ভ্যালু গেল আর 50 টাকা আমার ইন্ট্রিনসিক ভ্যালু গেল, ঠিক আছে। সমগ্রটা দুটোই থাকতে পারে, অর্থাৎ অ্যাট দ্য মানির ক্ষেত্রে আপনার ইন্ট্রিনসিক ভ্যালু এবং টাইম ভ্যালু সমপরিমাণ থাকতে পারে, ইন দ্য মানির ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালুটা হাই থাকতে পারে, আউট অফ দ্য মানির ক্ষেত্রে টাইম ভ্যালুটা সর্বোচ্চ থাকতে পারে, ঠিক আছে, এটাই হলো বিষয়। আর প্রবাবলি প্রফিট যেটা আছে এটা আমাদের যে বাইং অথবা সেলিংয়ে স্ট্র্যাটাজিক্যালি আমরা যে পজিশানগুলো ক্রিয়েট করছি সেটাকে আমাদের কত মানে সেইটা থেকে আমাদের কত পার্সেন্ট প্রফিট আসতে পারে সেটা ওখানে কাউন্ট করে দেয়। অর্থাৎ আমি এখানে ডেমো একটা দিয়ে দিলাম যে নিফটি 23,400 সি আমি বাই করলাম এবং সঙ্গে আরেকটা পজিশান আমি অ্যাড করলাম 24,700 পি, ঠিক আছে, দুটোই আউট অফ দ্য মানি নিলাম। এক্ষেত্রে তার কতটা মানে চান্স আছে, ঠিক আছে, মার্কেট অ্যাকর্ডিং এখান থেকে একটা আমাদের প্রেডিক্ট দিয়ে দেয় যে 68% চান্স আছে তোমাদের এখান থেকে প্রফিট বের করার, ঠিক আছে। যদি না বুঝতে পারেন মোটামুটি আমার কাছে জিজ্ঞাসা করুন। আজকে অলরেডি লেট জয়েন করেছি, তার জন্য অনেকটা জয়েনিং কম এসছে। এই সেশনটা আর দেবো না, ঠিক আছে, এই সেশনটা ভালোভাবেই বলে দিচ্ছি এবং এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হওয়ার পর আপনাদের কাছে পৌঁছে যাবে। কালকের ভিডিওটা ছিল সেটা আমরা অলরেডি এক্সপোর্ট নিয়ে নিয়েছি, আজকের ভিডিওটাও কালকে এক্সপোর্ট হয়ে যাবে, কালকে পেয়ে যাবেন। যাই হোক, এখানে এটা গেল ডেল্টা। আজকের সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা একটু মাথায় রাখুন, কারণ কি একই টপিক নিয়ে আবারও আলোচনা হবে, মাথায় ঢুকতে বাধ্য। এবং এইটা অপশানের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু অপশান চেন, ঠিক আছে, অপশান চেন অ্যানালাইসিস, এটা আমাদের বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিক অপশান চুজ করে মোটামুটি এখান থেকে প্রফিট নেওয়া সম্ভব হবে। এবং সেখান থেকে কিন্তু আপনারা একটা প্রফিটেবল ট্রেডার না হতে পারলেও, ঠিক আছে, কোনোভাবে লুজিং ট্রেডার হবেন না বা জেনে শুনে লস নেওয়ার জায়গা তৈরি করবেন, ঠিক আছে। যাই হোক, এরপর কি আছে দেখুন, গ্রিকের একটা ভিউ, ঠিক আছে, আমরা এখানে গ্রিকের ভিউ নেওয়ার পর সাইডে দেখুন এখানে আমাদের এলটিপি চলে আসলো, পুট ওয়াই, কল ওয়াই, কল এলটিপি চলে আসলো, এখানে চলে আসলো কি ডেল্টা, এখানে চলে আসলো কি থিটা, এখানে চলে আসলো কি ভেগা, এখানে চলে আসলো কি গামা। আমাদের দেখুন স্পেসিফিক আমাদের এখানে যে ডেল্টাগুলো আছে, ডেল্টা দেখুন এখানে ডেল্টা আছে, ডেল্টা কি আছে 99 থেকে শুরু করে টোটাল দেখুন এখানে 1 পর্যন্ত আছে, 1 পর্যন্ত। ঠিক এই সাইডে দেখুন আপনার -99 থেকে, ঠিক আছে, -99 থেকে 1 পর্যন্ত আছে। অ্যাট দ্য মানিতে দেখবেন সিমিলার মানে আশেপাশেই থাকবে। দেখুন এখানে আপনার অ্যাট দ্য মানিতে এখানে 47 আছে, এখানে আছে কত 53, 47, 53, ঠিক আছে। এবার বাকিটা দেখুন এখানে ওপরে 61 আছে, এখানে 55, 63, 68, 70, ঠিক আছে, এরকমভাবে যত নিচের দিকে আসবেন পুটের ক্ষেত্রে, অর্থাৎ 25,000-এর ওপরে যত আসবেন, ঠিক আছে, দেখবেন এখানে
পুটের ডেল্টাটা বেশি, অর্থাৎ ডেল্টা যত বেশি থাকবে পুটের প্রিমিয়াম তত বাড়ার সম্ভাবনা থাকবে। চার্টে দেখুন, এখানে চার্টে, এখান থেকে চার্ট নিন। এখানে আজকে মার্কেট দেখুন ওভারঅল যেটা মুভ আসলো, ঠিক আছে, ওভারঅল যেটা মুভ আসলো আজকে, ওভারঅল যেটা মুভ আসলো, এই মুভটা কলে মোমেন্টাম, ধরো এখান থেকে আমরা নিলাম, এখান থেকে এই অবধি আমরা নিলাম, ঠিক আছে, মার্কেট নেগেটিভ মুভ হয়েছে কত পয়েন্ট, 220 পয়েন্ট, ঠিক আছে। 220 পয়েন্ট যদি আমাদের নেগেটিভ মুভ হয়, ঠিক আছে, 220 পয়েন্ট যদি আমাদের এখানে নিফটি 220 পয়েন্ট, আচ্ছা, এখানে আমাদের কত গেছে, এখানে আমাদের আমরা ধরুন এখানে 23,200 আমি ইনার মানে ডিপ ইন দ্য মানি কিনলাম, ঠিক আছে, 23,200 স্ট্রাইক প্রাইসে। এলটিপি কত আছে, এলটিপি আছে 569। বলছি ক্ষমা করবেন, মোটামুটি নতুন পেন ট্যাব, ঠিক আছে, লিখতে একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। আচ্ছা এবার বলুন, এই যে ডেল্টা, এই যে 23,900 ডেল্টা কত আছে, ডেল্টা আছে 94 পয়সা, ঠিক আছে, 0.94 পয়সা আছে, 94 পয়সা আছে। আজকে ধরুন নিফটি পুটে মুভ হয়েছে, পুটে, ঠিক আছে, পুটে মুভ হয়েছে। এক্ষেত্রে যদি নিফটি যদি পুটে মুভ হয়, ঠিক আছে, পুটে যদি মুভ হয়, তাহলে এটার ডেল্টা কত ছিল, 23,200 ডেল্টা কত ছিল। মাইক আনমিউট নেই, বলুন, মাইক আনমিউট করে দেওয়া হয়েছে, বলুন। 0.06 কারণ আর কেউ, দেখুন আজকে মার্কেট কোথায় ওপেন হয়েছে, মার্কেট ওপেন হয়েছে কোথায়, মার্কেট ওপেন হয়েছে 23,700 আশেপাশে, হাই লাগিয়েছে কত, 23,864-তে। ধরুন 23,800 আমরা যদি আমাদের স্ট্রাইক প্রাইস যদি আমরা চুজ করে থাকি, ঠিক আছে, মার্কেট যদি 23,800 আশেপাশে থাকে, 23,800 আশেপাশে থাকে, তাহলে এই যে 200 যে মানে ডেল্টা, সেটা নিশ্চিত করে 96-98 এর আশেপাশেই থাকবে, ঠিক আছে, এখানে কোনো সেরকম চেঞ্জ হবে না। কারণ কি, এটা অলরেডি ইনার ডেপ, তার মার্কেটে সেই পরিমাণ মুভ আসেনি, ঠিক আছে। মার্কেটে ওভারঅল আজকে চেঞ্জেস এসছে কত পার্সেন্ট, মার্কেট আজকে ওভারঅল চেঞ্জেস এসছে 165%, ঠিক আছে, 165%, অর্থাৎ গ্যাপ আপে ওপেন হওয়ার পর মার্কেট যখনই ওপেন হয়েছে, ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা গ্যাপ আপ যদি বাদ দেন, তাহলে মার্কেট যেখানে ছিল সেখানেই আছে, ঠিক আছে। মার্কেট খোলার পরে যে আমরা ডেল্টা দেখতে পেয়েছি, অর্থাৎ 96-98 আশেপাশে, সেই ডেল্টাই কিন্তু থাকবে, ঠিক আছে। আর এটা অ্যাকচুয়ালি মার্কেট পড়েছে, ঠিক আছে, পড়েছে, অর্থাৎ 200 পয়েন্ট যদি মার্কেট পড়ে, 800 প্রিমিয়াম, এক মিনিট দাঁড়ান, হ্যাঁ, এই যে 800 প্রিমিয়াম, এই 800 আপনার ধরুন স্ট্রাইক প্রাইস আপনি চুজ করলেন, 800 স্ট্রাইক প্রাইসের আপনার দেখুন এখানে, হ্যাঁ, ডেল্টা কত আছে, 45 আছে, ঠিক আছে, 45 আছে। এইটা আপনার এই ডেল্টাটা যদি যায়, যদি আমি রেজিস্ট্যান্সের ডেল্টা ধরি, সেক্ষেত্রে এটা অ্যাপ্রক্স 65
কি 55, 56, 57 আশেপাশেই থাকবে, ঠিক আছে। এর অতিরিক্ত যাওয়ার জায়গা নেই, কারণ কি আজকের অ্যাট দ্য মানি কিন্তু আপনার 23,800 ছিল কোনো এক সময়, ঠিক আছে, পুটের। এবং কলের অ্যাট দ্য মানি কত ছিল আজকে? কলের অ্যাট দ্য মানি জাস্ট চার্টের উপরে আসুন, সাপোর্টে আসার পর দেখুন এখানে 23,600। যখনই মার্কেট আমাদের 23,600 এসছে, আমরা তখনই একটা বাই করার চেষ্টা করেছি, তাই তো, 23,600, হ্যাঁ কি না? এটা এখন আছে কত? 75-এ। তাহলে এই অ্যাকর্ডিং ধরুন যখন অ্যাট দ্য মানি থাকছে তখন কত হচ্ছে? তখন হচ্ছে 45 থেকে 55-র আশেপাশে, হ্যাঁ কি না? এই যে 45 থেকে 55-র আশেপাশে, এইটা আমাদের যখন বেড়ে 25 পয়েন্ট বেড়ে যাচ্ছে বা 20 পয়েন্ট বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের প্রাইস যত ইনক্রিজ হচ্ছে না, এই যে ডেলটাও কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। এবং যত ইনার ডেপথ যাবে, ইন্দামানিতে যাবে, ঠিক আছে, সেই স্ক্রিপ্টটা তত কিন্তু আপনাদের এখানে 1 টাকা মুভ হলে প্রথমে ধরুন 1 মিনিট, প্রথমে ধরুন 1 টাকায় আপনার 50 পয়সা মুভ হচ্ছে, ঠিক আছে, 50 পয়সা মুভ হচ্ছে। এবার যত ইনার ডেপথ আসছে তত কিন্তু আপনার এটা বাড়তে থাকছে, অর্থাৎ 1 টাকায় 60 পয়সা, ঠিক আছে, 1 টাকায় আপনার 70 পয়সা, এইভাবে কিন্তু আলটিমেট ডেলটাও ইনক্রিজ হয় প্রত্যেকটা স্ক্রিপ্টে, ঠিক আছে। মার্কেট যেদিকে মুভ দেবে সেই দিকে কিন্তু ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে, এটা হলো বিষয়। আর এটার ক্ষেত্রে 23,200 যেটা সিই, সেটা মার্কেট যখন ওপেন হয়েছে তখন এটার আপনার ডেল্টা অ্যাপ্রক্স 96 বা 98-র আশেপাশে ছিল, ঠিক আছে। এই 200 পয়েন্ট মুভমেন্ট নিচে আসার পরেও মার্কেট যেখানে ক্লোজ হয়েছে, অর্থাৎ মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে তার আশেপাশে গিয়ে ক্লোজ হয়েছে, তার কারণে কিন্তু এর কোনো ইফেক্ট নেই, অর্থাৎ 2 পয়সার একটা আমরা জাম্প দেখতে পেলাম, অর্থাৎ ডেলটা কমেছে, ঠিক আছে। সুতরাং আমাদের কি হলো, যত ইন্দামানি হবে, যত ডিপ ইন্দামানি হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রিমিয়ামটা ডিকে হওয়ার জায়গায় আমাদের প্রিমিয়ামটা স্টে থাকবে, ঠিক আছে, স্টে থাকবে। যাই হোক, এছাড়া আমাদের কি আছে? আছে যত আউট অফ দ্য মানি হবে, ঠিক আছে, তত কিন্তু আমাদের যে ডেলটা সেটাও ডিক্রিজিং মোডে চলে যাবে, প্লাস প্রিমিয়ামও ডিক্রিজিং মোডে চলে যাবে। কারণ কি, এখানে আপনার টাইম ডিকেটা খুব তাড়াতাড়ি হচ্ছে, প্লাস ডেলটাও কিন্তু কমে আসছে, ঠিক আছে। এই কারণবশত কিন্তু সেলারদের প্রফিট হয়। যাই হোক, এবার আমরা যদি ধরুন এখানে আমরা দেখালাম যে এখানে যে 1 টাকা যদি মুভমেন্ট হয় অ্যাট দ্য মানিতে, সেক্ষেত্রে আমাদের এখানে কত হচ্ছে? 50 পয়সা। এবার যত আমাদের ইনার ডিপ আসছে তত আমাদের কত হচ্ছে? প্রফিট হচ্ছে। ধরুন এখানে 200 পয়েন্ট সি, এটা পি মুভ না হয়ে 200 পয়েন্ট ওপরে মুভ হলো, ঠিক আছে, 200 পয়েন্ট ওপরে মুভ হলো। এখানে অলরেডি 94 টাকা আপনাদের ডেল্টা ভ্যালু আছে। তাহলে ওপরের দিকে যদি 200 পয়েন্ট মুভ হয়, তাহলে ডেল্টা ভ্যালু কত থাকবে? সবার মাইক আনমিউট আছে, বলুন। 188 টাকা। কেন? 94 ডবল 100 পয়েন্ট মুভ হলে 94 টাকা ডেল্টা ভ্যালু, হ্যাঁ, আর 200 পয়েন্ট মুভ হলে 94 দ্বিগুণে 188। আচ্ছা, 94 দুগুণে ওটার তো একটা ক্যালকুলেশন গেল, আমি ওটা বলছি না। ধরুন 23,200 সি, তার ডেল্টা আছে 0.94, অর্থাৎ 94 পয়সা, ঠিক আছে। 200 পয়েন্ট ওপরে যাওয়ার পর সেটার এই যে স্ট্রাইক প্রাইসের ডেল্টা ভ্যালু কত হবে? কলের ডেল্টা ভ্যালু কত হবে? কলের ডেল্টা ভ্যালু এটা আরো বাড়বে, 1 এর কাছে চলে যাবে বা আরো বেশি হবে। এখানে 1-এর বেশি হয় না, একই থাকবে, ঠিক আছে, বা 1-এর আশেপাশে থাকবে। কমপ্লিটলি এক অনেক সময় দেখা যায়, কিন্তু 99 টাকা 79 পয়সা, 99 পয়সা, ঠিক আছে, 60 পয়সা এরকম হবে, 1-এর ওপরে যাবে না, ঠিক আছে, গেল। আর এখানে আপনার জিরোর নিচে যাবে না, ঠিক আছে, এটা গেল। যাওয়ার পরে আমাদের যদি ইন্দামানি যদি ডেপথ ইন্দামানি নেওয়া থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে যত মোমেন্টাম হবে সেটা কিন্তু স্টেই থাকবে, ঠিক আছে। আমার কথার তাৎপর্য হলো এই, যদি আপনারা বাইংয়ে যান তাহলে মানে ডেপথ ইন্দামানু
ইন দ্য মানি নিন, সেক্ষেত্রে আপনাদের সুবিধা কি হবে? সুবিধা হবে আপনার যে ডেল্টা ভ্যালুটা এসটি একই জায়গায় থাকবে, এক্ষেত্রে মানে কম এবং বেশি হওয়ার জায়গাটা খুব কম থাকবে। গেল, যাওয়ার পরে আপনি একটা একটা ফিক্সড একটা আপনার মোমেন্টাম পাবেন এবং সেখান থেকে আপনাদের প্রফিটটাও একই রকমভাবে থাকবে। এবং আপনি যদি অ্যাট দ্য মানিতে কোনো রকম কোনো বাই করতে চান বা বাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডেল্টা ভ্যালু ইনক্রিজ এবং ডিক্রিজ হবে। অর্থাৎ যখনই অ্যাট দ্য মানির অপোজিটে মার্কেট মুভ হলো, সেক্ষেত্রে কিন্তু ডেল্টা ভ্যালু আরও কমতে শুরু করলো। এক্ষেত্রে ধরুন এখানে আছে কত, 23,750। বাই চান্স আপনি এখান থেকে পুটের একটা অপশান নিলেন, ঠিক আছে, মার্কেট হলো 23,800-তে গেল, সেক্ষেত্রে এই অ্যাট দ্য মানির ডেল্টা ভ্যালুও কিন্তু ডিক্রিজ হবে, অর্থাৎ 42 বা 55 থেকে কিন্তু 38-ই চলে আসবে, ঠিক আছে। এই জায়গাটা একটা গেল, প্লাস এখানে কি আছে, টাইম ভ্যালু আছে এই প্রিমিয়ামের, সেই টাইম ভ্যালুটাও গেল, ঠিক আছে। আমার কথা বুঝতে পারলেন? এই হলো বিষয়। আজকের সেশন মোটামুটি 1 ঘন্টা। স্টক অপশনের ক্ষেত্রেও কি ডেল্টা ভ্যালু একই থাকে? হ্যাঁ। স্টক অপশনের ক্ষেত্রেও কি ডেল্টা ভ্যালু একইভাবে কাজ করে? অপশান চেন দেখে নেবেন, অপশান চেনে প্রত্যেকটা স্ক্রিপ্টের বা প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের ডেল্টা সমস্ত কিছুই দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.